দর্শক স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি চিকিৎসা প্রতারণায় উৎকণ্ঠা। আপনারা জানেন করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যেও মানুষের জীবন নিয়ে প্রতারণায় ব্যস্ত কিছু স্বার্থান্বেষী মহল। সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের অপকর্মের চিত্র সামনে এসেছে। যে স্বাস্থ্য অধিদপ্তর এই অনিয়ম দেখবে তারাই মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে। এর আগে N95 মাস্কের নামে মানহীন মাস্ক প্রদান, মানহীন সুরক্ষা সামগ্রী জিকেজি নামের ভুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘটনা তো রয়েছেই। এসব অব্যবস্থাপনা আর দুর্নীতির সুযোগ নিয়ে টেস্ট না করেই ধরিয়ে দেওয়া হচ্ছে করোনা টেস্টের পজিটিভ নেগেটিভ সনদ। একইভাবে আবার ইতালি ফেরত ব্যক্তিদের ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে দেশের ভাবমূর্তিও নষ্ট করছে কেউ কেউ। এখন প্রশ্ন হলো, স্বাস্থ্য খাতের এই পরিস্থিতি কি নতুন কিছু, নাকি দীর্ঘদিন ধরে হয়ে আসা সিন্ডিকেটের পুঞ্জীভূত কাজ এটি? অভিযোগ আছে অনেকেরই নাকি সম্পদ বৃদ্ধির লাইসেন্স এই স্বাস্থ্য খাত। এসব দুর্নীতি কি থামানো সম্ভব? কেবল রিজেন্ট জিকেজির মূল হোতাদের ধরলেই কি কাজ হবে, নাকি এদের মদতদাতাদেরও মুখোশ উন্মোচন করা জরুরি? সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। দর্শক শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, তিনি উপদেষ্টা IEDCR। আমাদের সাথে যুক্ত আছেন একরামুল করিম চৌধুরী MP, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আমাদের সাথে যুক্ত হবেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং যুক্ত আছেন রেজওয়ানুল হক রাজা, তিনি বার্তা প্রধান মাছরাঙ্গা টেলিভিশন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং শ্যামল দত্ত আমাদের সাথে যুক্ত হবেন, তাকেও স্বাগত জানাবো নিশ্চয়ই। দর্শক আপনাদেরকে তো স্বাগত জানালেমই, নিশ্চয়ই অনুষ্ঠান আপনারা দেখবেন আমাদের যে সামাজিক মাধ্যমগুলো আছে সেগুলোতে আপনাদের তর্ক বিতর্ক প্রশ্ন এবং জানার যে কোনো বিষয় আপনারা কিন্তু তুলে ধরতে পারেন। আমরা আলোচনায় চলে যাব, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যাই একরামুল করিম চৌধুরী MP, আপনার কাছে। করোনা ভাইরাসের এই সময়টিতে আমরা দেখলাম যে স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার যেই পাহাড় সমান অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু নতুন করে আরেকবার সামনে এলো। এই অভিযোগগুলো পুরনো নয়, তবে এবার আমরা দেখলাম যে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে স্বাস্থ্যখাত কতটা ভঙ্গুর। সেই জায়গাটাতেই প্রশ্ন, আসলেই এই স্বাস্থ্য খাতের এই অব্যবস্থাপনার ধকল এই পরিস্থিতিতেও কোন দিকে নিয়ে যাচ্ছে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে? জনাব একরামুল করিম চৌধুরী MP, আপনাকে বলছি। জি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি সালাম জানাচ্ছি। আমরা খুবই অবাক, আমি বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসেবে আমি বিব্রত। আমি সারা দেশকে এই কয়েকজন প্রতারক বাংলাদেশের ভাবমূর্তি একদম ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। এখন ইতালি বলেন, বিভিন্ন দেশে বাঙালিদেরকে দেখলে আড়া চোখে দেখে, এবং প্রথম অবস্থায় চায়নাদেরকে দেখলে সারা বিশ্বের মানুষ যেভাবে আড়া চোখে দেখতো, এখন বাঙালিদেরকে দেখলে তারা এভাবে দেখে। আমি এই খাতে আমি শুধু এইটুকু বলবো, আমি অনেকদিন আগে বলেছিলাম এটা একটা আজগুবি বিভাগ। এখন এই আজগুবির সাথে এটার এখন নাম যোগ হলো প্রতারণার বিভাগ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলাম এই বিভাগের শুধু নিচের লেভেলের এই রিজেন্ট হাসপাতাল নয়, সকল জায়গায় হস্তক্ষেপ করা দরকার। যারা যারা এই লেনদেনের সাথে জড়িত, যারা কেনা বেচার সাথে জড়িত, যদি সুনাম আবার ব্যাক করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে বাংলাদেশের নাম সুনামের সাথে অনেক উপরে নিয়ে গিয়েছিল, কিন্তু এই কয়েকজন প্রতারক যারা স্বাস্থ্য বিভাগের সাথেও অনেকে আছে জড়িত, এই একটা ভালো একটা তদন্ত কমিটির মাধ্যমে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাহলে হয়তো আবার স্বাস্থ্য বিভাগের সুনাম ফিরে আসবে। কিন্তু এই স্বাস্থ্য খাতে অনিয়মে দুর্নীতির সাথে যারা জড়িত তারা কিভাবে বারবার পার পেয়ে যাচ্ছেন? আমরা দেখছি যে এই যদি আমরা রিজেন্ট হাসপাতালের মালিকের কথাই বলি, তার বিরুদ্ধে মামলা দীর্ঘদিন ধরে চলছিল, তার নামে অনেক অভিযোগ ছিল, কিন্তু তারপরও তিনি বারবারই কিভাবে আসলে বিচার প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছেন, সেই জায়গাটিতেই প্রশ্ন আপনার কাছে। একরামুল করিম চৌধুরী, আমি এটার উত্তরে শুধু এইটুকু বলবো, এটুকুই বলবো, প্রতারকরা অলওয়েজ প্রতারক। তারা বিভিন্ন কায়দায় সমাজের বিত্তবানদের ভিতর ঢুকে, যারা প্রভাবশালী ক্ষমতাবান তাদের মধ্যে ঢুকে তারা এই সুযোগগুলো নিয়ে
আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের কামাল ভাই, উনি খুবই ভালো মানুষ। কামাল ভাই, আমি আপনাকে অনুরোধ করব, দেশের মানুষকে বাঁচানোর জন্য আপনি সঠিকভাবে একটা তদন্ত কমিটি করে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে একটা ভালোভাবে একটা শাস্তি করার ব্যবস্থা করুন। তাহলে বাংলাদেশ আবার মুখ তুলে দাঁড়াতে পারবে। পররাষ্ট্রমন্ত্রীরাও তাহলে বিদেশের সাথে তদবির করতে পারবে, তাদেরকে বুঝাতে পারবে যে কিছু কারণবশত একটু ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। সেই ইমেজটা ফেরত আনতে হলে আমাদের সকলকে মিলেই সততার সাথে কাজ করতে হবে। সকলে মিলেই আমরা এই দেশকে গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে। এটি তো একটি বিষয়, আপনি বিচারের আওতায় নিয়ে আসার কথা বলছেন, কিন্তু দীর্ঘদিন ধরে যে যে হাসপাতালে 6 বছর ধরে মেয়াদি ছিল না, মেয়াদোত্তীর্ণ হাসপাতাল, সেটিকে কিভাবে করোনা চিকিৎসা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদের সাথে চুক্তি করা হয়? এই জায়গাটায় আসলে প্রশ্ন ওঠে কিনা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি বা নানা বিষয় নিয়েই? অবশ্যই এখানে অনেকেই জড়িত এই দুর্নীতির সাথে। না হলে আপনার এই মিন্টু গঙ্গা, আপনার এই সেই হাওয়া ভবন থেকে এখনকার স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত, এমনকি এই মিঠু আমেরিকার থেকে বসে দাউদ ইব্রাহিমের মতন, ইন্ডিয়ার দাউদ ইব্রাহিমের মতো সে সিন্ডিকেট চালাচ্ছে। এবং এখনো যে চিটগুলো দেওয়া হচ্ছে এগুলা কিন্তু মিঠু সিন্ডিকেটের লোকজনের দিচ্ছে, নতুন কোনো ব্যবসায়ীকে দেওয়া হয়নি। এগুলা আগের পুরানা। আমি বলবো তদন্ত কমিটির মাধ্যমে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আমরা দেখলাম যে এই তারা কিন্তু অনেকে রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় নিয়েই এই কাজগুলো করছেন। যেমন আমরা যদি শাহেদের কথা বলি, তিনি কিন্তু আওয়ামী লীগেরই বিভিন্নভাবে পরিচয় দিয়ে থাকেন যে তিনি আন্তর্জাতিক উপকমিটির সদস্য। এই যে আওয়ামী লীগে যে এক ধরনের হাইব্রিড যারা কর্মী বা হাইব্রিড নেতা তৈরি হয়েছে, তাদের বিষয় আসলে কি বলার আছে? তারা তো দলের নাম পরিচয় ভাঙিয়েই এই কাজগুলো করছেন। আমি দলীয় সাংগঠনিক ভাবে যদি বলি, আমার দলের কাছে আমার অনুরোধ, একে অতি সত্ত্বর বহিষ্কার করে এরেস্ট করার ব্যবস্থা করা হোক। আর আপনাদেরকে আমি দেশবাসীকে জানা, যারা প্রতারক তারা কোনোভাবে না কোনোভাবে কিন্তু এই বড় বড় নেতাদের সাথে মেশার চেষ্টা করবে, শোডাউন করার চেষ্টা করবে, দেখাবে যে আমি পাওয়ারফুল ম্যান। বাট এদেরকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া উচিত। সেটি দরকার আপনি বলছেন, এবং সেই জায়গায় তাদেরকে আসলে দলে ঢোকানোর ক্ষেত্রেও নিশ্চয়ই কোনো কোনো নেতার ভূমিকা আছে যারা আওয়ামী লীগে আছেন বা দলে আছেন। সেই জায়গায় আমরা কথা বলবো। আমরা এই বিষয়ে আসলে আলাপ করতে চাই। রেজওয়ানুল হক রাজা আছেন আমাদের সাথে, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা প্রধান। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। এই শাহেদের নাম উঠে এসেছে দুর্নীতিতে। এর আগে আমরা এমপি পাপুলের ঘটনা দেখেছি, তারও আগে পাপিয়ার ঘটনাও দেখেছি, যারা দেখেছি যে আওয়ামী লীগের মতো একটি পুরনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা বিভিন্নভাবে তাদের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন। এবার স্বাস্থ্য খাতে যে নজিরটি আলো, সেটিতে একেবারেই আমরা দেখলাম যে এর চেয়ে আসলে গর্হিত কোনো কাজ হয়তো হতে পারে না, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের আশীর্বাদ পুষ্ট হয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা এই কাজগুলো করছেন। এই দায় আসলে কার? রেজওয়ানুল হক রাজা। ধন্যবাদ আপনাকে। এই করোনা কালের যে সমস্ত কুকীর্তি, অপকর্মের কথা আমরা এখন জানতে পারছি, তার বেশ আগের একটি ঘটনা আপনাকে মনে করে দিই। স্বাস্থ্য অধিদপ্তরে আফজাল নামে একজন ছিল, তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিল। তৃতীয় শ্রেণীর, উনি অ্যাকাউন্টেন্ট, সহকারী হিসাবরক্ষক। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী স্বাস্থ্য অধিদপ্তরে, তিনি ২৫০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আপনি শুধু চিন্তা করেন যে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী ২৫০০ কোটি টাকা যদি তিনি করতে পারেন, লুটপাট করতে পারেন, বিদেশে পাচার করতে পারেন, তিনি কি এককভাবে কি তার পক্ষে এই কাজটা করা সম্ভব? নিশ্চয়ই না। এটা তো বাচ্চা ছেলেও বুঝবে। আপনাদেরকে আমি আরেকটা ঘটনার কথা বলি। অনেক আগে, বেশ আগে, এই আমলে না, তারও আগের আমলে, আমরা একটি ঘটনা তদন্ত করতে গিয়ে পাবনায় জেনারেল হসপিটালের পাবনা সিভিল সার্জনের চাকরির মেয়াদ আর মাত্র ৩ মাস থাকার সময় তাকে হঠাৎ করে ট্রান্সফার করা হয়, যেটি সরকারি চাকরিতে কখনোই করা হয় না। ৩ মাস, মোস্তাক ভাই ভালো বলতে পারবেন, যার চাকরি আছে 3 মাস, তিনি যেখানে থাকবেন ওইখান থেকে তিনি রিটায়ারমেন্টে যাবেন, এটা নিয়ম। তাকে হঠাৎ যখন ট্রান্সফার করা হলো, সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখলাম তিনি পাবনা জেনারেল হাসপাতালের জন্য একজন ঠিকাদার
কিছু তালিকা নিয়ে আসছিল যে এইগুলি প্রক্রিয়া করতে হবে, আপনি সই করেন। তিনি তাতে রাজি হন নাই বলে তাকে ট্রান্সফার করা হয়েছে। এবং সেটি খুঁজতে গিয়ে এই যে একটু আগে একরাম ভাই বললেন মিঠুর কথা, তখন আমরা মিঠুর কথা জানতে পারি। তখন আমরা আরেকটি কন্ট্রাক্টর যারা সরাসরি এর সঙ্গে জড়িত ছিল তাদের কথা শুনতে পারি। রিসেন্টলি তাদেরকে এই 12টি কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তার মধ্যে তারা আছে। তো সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি এই দুর্নীতি বা চক্রের হাত অনেক উপরে, সচিবালয় পর্যন্ত আছে। সুতরাং আপনি শুধুমাত্র কারেক্টলি আপনি বলেছেন, একরাম ভাই বলেছেন, শাহেদকে সুযোগ কারা করে দিল? শাহেদকে কারা আন্তর্জাতিক উপকমিটি নেওয়া হলো? শাহেদকে এখন বলা হচ্ছে তিনি এই কমিটির কেউ না। তিনি যখন দিনের পর দিন এই কমিটির সদস্য পরিচয়ে টকশো করেছেন, তখন কেন প্রতিবাদ জানানো হয় না যে তিনি এই কমিটির কেউ না? শাহেদের সঙ্গে যাদের আপনি এখন আমরা অনেকের ছবি দেখছি, তার মানে তার বিচরণ কোন পর্যায়ে ছিল, তার এক্সেস কোন পর্যায়ে ছিল? আপনার এতদিন তাকে কেউ সুযোগ করে না দিলে শাহেদের একার পক্ষে এটা করা সম্ভব হতো। অবশ্যই শাহেদ যেটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আমরা দাবি করব, কিন্তু তার যারা গডফাদার আছেন তারা দলের মধ্যেও আছেন। আমি এই সুযোগেই একরাম ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য, আপনার কমিটিকে একটা শক্তিশালী ভূমিকা আমরা দেখতে চাই। আপনাকে আরেকটা জিনিস বলবো, দলের দ্বিতীয় শীর্ষ নেতা জনাব ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, তিনি আপনার খুবই ঘনিষ্ঠ, আপনারা দুজন পরস্পর ঘনিষ্ঠ আমরা জানি। আপনি দয়া করে ওবায়দুল কাদের সাহেবকেও কাজে লাগান, ওনাকে বলেন দিস ইজ দ্য সিনারিও। এই কলঙ্ক থেকে যদি আপনার দল সরকার বের হয়ে আসতে না পারে, আপনি দেখেন ইতালিতে আজকে আমরা মুখ দেখাতে পারছি না, কোথায় নিয়ে গেছে এরা দেশটাকে। সো প্লিজ আপনি আহ্বান জানালেন ইকরাম ভাই বিভিন্ন মহলের কাছে, এটা আপনি আহ্বান জানালে হবে না। আপনি সরকারি দলের একজন সিনিয়র লিডার, আপনি কয়েকবারের এমপি, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনি নিজে শক্ত হন, আপনি অর্গানাইজ করেন আপনার এই কমিটিকে এবং আপনারা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। এটাই আমি আপনার কাছে রিকোয়েস্ট। সে জায়গায় আমার প্রশ্ন, রেজাউনুল হক রাজা, আপনি বলছিলেন যে যারা এই জায়গায় কাজ করছেন বা রাজনৈতিকভাবেই এই বিষয়টি মোকাবেলা করতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কি আসলে এই ধরনের অনিয়ম, দুর্নীতি, প্রতারণা সেগুলো আসলেই কি সেগুলোর যে মূল উৎপাটনের কথা বলি সেটি কি আদৌ সম্ভব? নো, সম্ভব না। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে করতে হবে। আমি পরশুদিনই ওবায়দুল কাদের সাহেব বললেন যে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, এটি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেছেন। আমরা আসলেই এই স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে অভিযান, যেটি এই রিজেন্ট হসপিটালের মধ্য দিয়ে শুরু হয়েছে বলে তিনি মিন করলেন, আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ দেখতে চাই না। এটি আমরা চাই এটি ধারাবাহিকভাবে চলুক। এবং আমি আপনাকে আগের উদাহরণ দিয়ে বলেছি, স্বাস্থ্য খাতে আফজালের মতো লোক, আপনি মনে করেন 2,500 কোটি টাকা মেরেছে, তাহলে তার উপরে যারা আছেন এই টাকা কি আফজাল কাউকে না দিয়ে, কাউকে সন্তুষ্ট না করে, সে তো ইজ নট এ সাইনিং অথরিটি, তার কোনো সই করার ক্ষমতা নাই। তো যাদেরকে সই করার ক্ষমতা আছে তাদেরকে খুশি না করে কি আফজাল এই টাকাগুলি মারতে পেরেছে? অবশ্যই না। স্বাস্থ্য অধিদপ্তরের আমি যেটুকু বুঝতে এখন কিছু ব্যতিক্রম বাদে টপ টু বটম করাপ্টেড, এবং অবশ্যই তাদেরকে মন্ত্রণালয়কেও খুশি করতে হয়, এটি পরিষ্কার। এবং ক্ষমতাসীন একটি মহলের মদতপুষ্ট হয়েই তারা এই কাজটি করছেন। শাহেদ কিংবা জিকেজির মতো যে ঘটনাটি ঘটছে সেটি আপনি বলছেন। আপনার কাছে আবার আসবো আমরা। ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে আসতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আসলে বলতে চাই, সাধারণ মানুষ জানে না কোন হাসপাতালের অনুমোদন আছে, মেয়াদ উত্তীর্ণ কিনা, এগুলো খোঁজ নেওয়ার সাধারণ মানুষের দায়িত্ব না। কিন্তু যাদের দায়িত্ব সেই খোঁজ নেবার, তারা সেই খোঁজ না নিয়ে এত বড় একটি গুরু দায়িত্ব রিজেন্ট হাসপাতালের, যেখানে মেয়াদ নেই, তাদের 6 বছর ধরে তাদের যে লাইসেন্স সেটির নবায়ন করা হয়নি, সেটি না দেখে তাদের সাথে কিভাবে চুক্তি করলো এবং তাদের আশীর্বাদ পুষ্ট হয়েই সেই এত বড় একটি কাজ এই সময়ে পেল এবং অনিয়মের সুযোগ যেটি তৈরি হলো সেটি পুরো ব্যবহারই আসলে সে করলো। এই বিষয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। নিশ্চয়ই সেটি করা ঠিক হয়নি এবং রিজেন্ট হাসপাতালের অভিযোগটা এর বেশ আগেই যে সরকার তাদেরকে সবকিছুই খরচ জোগাড় করে দেওয়ার পরেও তারা পেশেন্টদের কাছ থেকে টাকা নিচ্ছিল, তখনই করা হওয়া উচিত ছিল। কিন্তু দেখুন, এটা একতরফাভাবে দেখলে হবে না। যখন করোনা শুরু হয় কোনো হাসপাতালে রোগী নিতে চাচ্ছিল না, শুধুমাত্র কুয়েত হাসপাতাল এবং আংশিকভাবে কুর্মিটোলায় রোগী ভর্তি হচ্ছিল।
তখন এই রিজেন্ট হাসপাতালকে কিন্তু রাজি হয় যে তারা উত্তরা এবং মিরপুরে তারা রোগী ভর্তি করবে। বেসরকারি এবং সরকারির মধ্যে তারা একটা তৃতীয় হাসপাতাল যারা রাজি হয়েছে। এখন তো এই কথা বললে হবে না, ওই সময় আতঙ্ক কি পর্যায়ে গিয়েছিল, সেই পর্যায়ে এতগুলো পরীক্ষা করা অবশ্যই দরকার ছিল। কতগুলো রুটিন প্রসিডিউর চেকলিস্ট করে তাদের যন্ত্রপাতি আছে কিনা, তাদের ডাক্তার আছে কিনা, তাদের সেফটি প্রসিডিউর আছে কিনা, ইনফেকশন কন্ট্রোল আছে কিনা, এগুলো ছাড়া রোগীকে বাঁচানো যায় না, এবং লাইসেন্স আছে কিনা সেটি করা হয়নি। সেটা দুর্বলতা। কিন্তু ওই সময় প্রেক্ষাপটে আপনি বলতে পারেন না যে দুর্নীতি করার উদ্দেশ্য নিয়ে কোনো হাসপাতাল রাজি হচ্ছিল না, রিজেন্টকে দেওয়া হয়েছে। মানে কেউ রাজি হচ্ছিল না বলে একটি হাসপাতালের সক্ষমতা নেই, তার লাইসেন্স নবায়ন হয়নি, তার কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সেখানে করোনা রোগীদের পাঠাতে হবে বা টেস্ট দিতে হবে। সেটা আপনি বলতে পারেন যে নিশ্চয়ই লাইসেন্স দেখাটা একটা সক্ষমতার মধ্যে পড়ে। সরকারের পক্ষ থেকে সেখানে ডাক্তারও দেওয়া হয়েছিল, যে সেই ডাক্তাররা সেখানে ডিউটি করেছেন, সরকারি ডাক্তার, তারপরেও তারা রোগীর কাছ থেকে পয়সা নিয়েছে, তখনই তাদেরকে তদন্ত করে শাস্তি দেওয়া উচিত ছিল। প্রথম দিকে না পারলো, সেটি আমি অবশ্যই বলবো যে যখন প্রথম অনিয়মটা ধরা পড়লো তখনই তাদের সবকিছু খতিয়ে দেখা হয়েছিল। কিন্তু এই তাদের অনুমতি দেওয়াটা আপনি এটা বলতে পারেন না যে ওই সময়, আমি মনে করি অনুমতি দেওয়াটা জরুরি পরিস্থিতিতে এরকম হতেই পারে, কিন্তু তাই বলে তার যখনই অনিয়মটা ধরা পড়লো তখনই তাদের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এবং এখনো সময় আছে, এখনো যতগুলো হাসপাতালের অনুমতি দেওয়া হয়েছে রোগীদের টেস্ট করার, এগুলো এখন আমাদের ডেইলি প্রেস ব্রিফিং এ এডিজি মহোদয় বলেছেন যে কয়েকটি প্রতিষ্ঠানকে, বেসরকারি প্রতিষ্ঠানকে টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে, তাদের ল্যাবরেটরি নেই। ল্যাবরেটরি না থাকলে তাদেরকে কেন দেওয়া হলো? এটা তো একটা দুর্নীতির একটা ইঙ্গিতবাহী। যেখানে বলা হয়েছিল যে আরটিপিসিআর পদ্ধতিতে যারা পরীক্ষা করবে তাদের ল্যাবরেটরিকে সার্টিফাই করবে আইসিডিটিআরবির পক্ষ থেকে একটা দল, যারা আন্তর্জাতিক একটা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে ল্যাবরেটরি মানসম্পন্ন কিনা সেটা তারা অনুমোদন দেবে। যন্ত্রপাতি আনেনি, তাদেরকে টেস্ট করার সুযোগ দেওয়া হলো, তারা যে ঠিক কাজটি করছে, তারা যে ভুয়া করছে না সেটা তদন্ত করা হচ্ছে না কেন? কাজেই এগুলো রিজেন্ট হাসপাতাল ধরা পড়েছে, কিন্তু এখনো যেগুলো নতুন যারা করছেন, আমি বলবো সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে আমাদেরকে খতিয়ে দেখা দরকার, তারা ঠিকভাবে টেস্ট করছে কিনা, স্যাম্পল সংগ্রহ করছে কিনা, তাদের মান বজায় আছে কিনা, এবং তারা চিকিৎসা ঠিকভাবে করছে কিনা। যখনই কোনো ঘটনা সামনে আসে তখনই আমরা খতিয়ে দেখার কথা বলি, তখনই আমরা প্রতারণা চিত্রগুলো উঠে আসে। কিন্তু দীর্ঘ 6 বছর ধরে রিজেন্ট এবং রিজেন্টের মতো আরও অনেক হাসপাতাল আমরা গণমাধ্যমে আজকে দেখেছি উঠে এসেছে যে অনেক বেশিরভাগ হাসপাতালই যাদের এখনো বেসরকারি হাসপাতাল, যাদের লাইসেন্স নবায়ন করা হয়নি কিংবা লাইসেন্সের জন্য দিয়ে রেখেছে, এরই মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তারা এতদিন কি করেছিল? সেটা তো বটেই, প্রথম থেকেই আমার এর আগে থেকেই অভিযোগ ছিল স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে অতিমাত্রায় শিথিলতা প্রদর্শন করছে। যেখানে রোগী চিকিৎসা করে মানুষের জীবন বাঁচানোর কথা, সেখানে শৈথিল্যের কোনো অবকাশ নেই। আর যারা মানুষের জীবন বাঁচাবে সেই প্রতিষ্ঠানের সবকিছু শর্ত পূরণ করার পরেই তাদের অনুমতি দেওয়া উচিত। সেটা একটা দুর্বলতা ছিল। যেই ফাঁকে রিজেন্টের মতো হাসপাতাল তারা অনুমতি পেয়েছে, জেকেজির মতো একটা প্রতিষ্ঠান তারা জালিয়াতি করার সুযোগ পেয়েছে। একটা ইনবিল্ট মেকানিজম যদি থাকে ফুল প্রুফ, যা একরাম ভাই বলছিলেন, সেই ফুল প্রুফ সিস্টেম থাকলে কিন্তু আমরা একটা অটোমেটিক্যালি কত জিনিস চেক করার একটা ব্যবস্থা থাকতো, সেটা হয়নি। আমি বলছি যে সামনের দিকে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেটাই এখন আমাদেরকে ফুল প্রুফ সিস্টেমে যেতে হবে। তাহলে এরপরেও যদি প্রকাশিত হয় এরকম চলে তাহলে কিন্তু আমাদের এই দুঃখ এবং বেদনার কোনো সীমা থাকবে না। আমরা আপনার কাছে আবার আসবো। শ্যামল দত্ত, আপনার কাছে আসতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি বলছিল যে জিকেজি এবং রিজেন্টের মতো ঘটনা তো সামনে এলো, কিন্তু আমরা দেখলাম যে ইতালি ফেরত যেসব বাংলাদেশি করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে আবার ইতালি থেকে ফেরত আসলো, তাদেরও তো সার্টিফিকেট কোথাও না কোথাও থেকে দেয়া হয়েছে, সেই ভুয়া সার্টিফিকেট। তার মানে অভিযোগ আছে যেগুলো মানে সামনে আসেনি, এমন অনেক প্রতিষ্ঠান, এমন অনেক হাসপাতাল আছে যেগুলো এই ধরনের অনিয়ম করে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষের কিন্তু এক ধরনের অনাস্থা শুরু থেকেই ছিল, সেটি আরো বাড়লো। সেই জায়গায় আপনার কাছে ছোট্ট করে এই সময় আমরা আসলে জানতে চাই, বিরতির পরে আরো জানবো বিস্তারিত। প্রথমে আমি একটু বিনয়ের সঙ্গে ডক্টর মুস্তাক হোসেনের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করবো। এই কারণেই, যদি কেউ এগিয়ে আসেনি এই যুক্তিতে রিজেন্টকে অনুমতি দেয়, এটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য হতে পারে না। প্রথমত কথা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে কেউ এগিয়ে আসবে না
এটি আমার কাছে মনে হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতার দিকটি তুলে ধরে। কারণ করোনার চিকিৎসার জন্য আমরা কোন সময়ে চুক্তিটা করেছি, সেটা হচ্ছে মার্চের শেষের দিকে এসে। তার আগে আমরা জানুয়ারিতে বলছি আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, আমরা ফেব্রুয়ারিতে বলছি আমরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে উন্নত অবস্থায় আছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা মার্চে এসে এখন যদি এসে বলি যে কেউ এগিয়ে আসেনি বলেই আমরা এই চুক্তি করতে হয়েছে রিজেন্টের সঙ্গে, এটার সঙ্গে আমি একমত নই। এটা আমি মনে করি যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা দুর্বলতার দিক। আর দ্বিতীয় যে দিকটি, সেটি হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটি, আমি যতটুকু জানি, জাতীয় যে পরামর্শ কমিটি আছে সেখান থেকে একটা মনিটরিং টিম করা হয়েছিল যে হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে দেখার জন্য, এবং একটি গাইডলাইনও তৈরি করে দেওয়া হয়েছিল তারা গিয়ে কি কি জিনিসগুলো দেখবে। দুর্ভাগ্যের বিষয় এই কমিটি কোনো কাজই করেনি এবং কেউ দেখেও নি। আরো একটি দুর্ভাগ্যের বিষয় যে এই যে রিজেন্ট সহ জেকেজি সহ এই সমস্ত জায়গায় যে অপরাধগুলো হচ্ছে, প্রতারণাগুলো হচ্ছে, এই রিপোর্টগুলো কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে গেছে। যাওয়ার পরও স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এগুলো পর্যাপ্ত ব্যবস্থাটি নেয়নি। তারা খালি চিঠি দিয়ে দায়িত্ব সেরেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। আপনি খেয়াল করে দেখবেন যখন র্যাব অপারেশন করলো তারপরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু তৎপর হলো। আমি একটু আগে একটা প্রেস রিলিজ পাঠিয়েছি, আমি জানি না এটা আপনাদের হাতে পড়েছে কিনা। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ পাঠিয়ে বলেছে তারা রিজেন্ট এবং জেকেজির প্রতারণার শিকার হয়েছে। একটা মন্ত্রণালয় যদি প্রতারণার শিকার হয় এই জেকেজি কিংবা রিজেন্টের, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আপনাকে বলুন। এখন এই যুক্তিতে আমি মনে করি যে এটি এমন একটি মানে কোরা যুক্তি যে তারা প্রতারণার শিকার হয়ে এরকম কাজ করেছে। তাহলে তাদের কোনো অফিস মেশিনারিজ কাজ করছে না, কোনো প্রশাসন কাজ করছে না, আমাদেরকে সেটি বিশ্বাস করতে হবে। এবং তারা যে প্রতারণার কথা বলছে যাদের প্রেস রিলিজে, এটি কি আসলে তারা তাদের দায় এড়ানোর জন্য বলছে কিনা সেটি একটি অবশ্যই বিষয়। দায় এড়ানোর জন্য তো বটে। কারণ আপনি একটি ছোটখাটো লাইসেন্স না ছাড়া কোন একটা চুক্তি করতে পারেন না। চুক্তি করার প্রথম শর্ত আপনার লাইসেন্স আছে কিনা দেখা, আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা দেখা, আপনি ভ্যাট দিচ্ছেন কিনা এটা দেখা, আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে কিনা এটা দেখা। এটা হচ্ছে মিনিমাম কতগুলো শর্ত। সেটি না দেখে আমি যেটি শুনেছি কালকে স্বাস্থ্য অধিদপ্তরের যে মুখপাত্র তিনি বলছিলেন যে আমরা জানি যে তাদের লাইসেন্স নেই, তাদেরকে বলেছিলাম যে আপনারা এর মধ্যে এটা রিনিউ করে নেন, তারা সেটা করেনি। এটা কোনো যুক্তি হতে পারে? এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। আমি মনে করি এই যুক্তিগুলো দিয়ে তারা নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। আমি দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও তিনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো দিয়েছেন কাকে দেখেন আপনি। আওয়ামী লীগের প্রথম মেয়াদে 96 থেকে 2001 স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শেখ সেলিম। তারপরে কে ছিলেন? অত্যন্ত সিনিয়র নেতা আপামর রুহুল হক। তারপরে কে ছিলেন? মোহাম্মদ নাসিম। তারপরে কে আছেন? জাহিদ মালেক। এই তো গুরুত্বপূর্ণ লোকদেরকে দেওয়ার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় একটা কারাপ্টেড মেশিনারিজ হিসেবে ব্যবহৃত হয়েছে একদম আপাদমস্তক, যেটা কিছুটা রেজানুল হক বলেছে। এবং এখানে কোনো ব্যক্তির পরিবর্তন দিয়ে যে কোনো উন্নতি হবে না তার প্রমাণ হচ্ছে রাজনীতির সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো উন্নতি হয়নি। আজকে যে এই যে জেকেজি কিংবা রিজেন্টের এই যুক্তিগুলো দিচ্ছেন তারা প্রতারণার শিকার হয়েছেন, এটি নেতৃত্বের ব্যর্থতা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। আমি মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। র্যাবের অভিযান রিজেন্টে না, র্যাবের অভিযান হওয়া উচিত এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে যেই অভিযোগ র্যাব করেছিল যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর করেনি, একইভাবে কিন্তু আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বিরুদ্ধে যে ভুতুড়ে বিলের কথা বলা হয়েছিল সেখানেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। এবং KN95 মাস্ক সহ নানা অভিযোগ কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আছে, যেই জায়গাগুলোতে তারা কোনো এখন পর্যন্ত সেই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব, তবে একটি বিরতির পর। দর্শক, আরেকবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্রে। কথা বলছিলাম চিকিৎসা প্রতারণায় উৎকণ্ঠা এই শিরোনামে। আমরা যখন আলোচনা করছিলাম তখন শ্যামল দত্ত একটি প্রেস বিজ্ঞপ্তির কথা বলছিলেন, যে বিজ্ঞপ্তিটি কিছুক্ষণ আগে আসছিল। আমি সেই বিজ্ঞপ্তিটি দর্শক আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে তার একটি অংশ একটু পড়ছি। যে তারা বলছিল যে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি গ্রুপের প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তারা একটি অবস্থান ব্যাখ্যা করেছে। সেখানে বলেছে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকার উত্তরা ও মিরপুরে অবস্থিত দুটি ক্লিনিককে কোভিড হাসপাতাল হিসেবে ডেডিকেটেড করার আগ্রহ প্রকাশ করে। মন্ত্রণালয়ের
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগ সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়। তবে ক্লিনিক দুটি পরিদর্শনকালে চিকিৎসার পরিবেশ উপযুক্ত দেখতে পেলেও ক্লিনিক দুটির লাইসেন্স নবায়ন ছিল না। বেসরকারি পর্যায়ে কোভিড রোগীদের চিকিৎসা সুবিধা সৃষ্টির মহতী উদ্দেশ্য নিয়ে অপরাপর বেসরকারি হাসপাতালগুলোকে উৎসাহ দানের লক্ষ্যে লাইসেন্স নবায়নের শর্ত দিয়ে রিজেন্ট হাসপাতালের সাথে 21 মার্চ 2020 তারিখে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। একটি বিষয় শুধু বলি, এই সাথে একটি জায়গায় গিয়ে তারা বলেছেন যে রিজেন্ট হাসপাতালের বিষয়ে কিছু অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গোচরে এসেছিল এবং সেই প্রেক্ষিতে 6 জুলাই 2020 আকস্মিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে র্যাব কর্তৃক একটি যৌথ অভিযান চালানো হয়। রিজেন্ট হাসপাতাল সাথে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারকের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার। তারা বলছেন যে তারা প্রতারিত হয়েছেন এবং সেই অনুযায়ী তারা হাসপাতালটির কার্যক্রম বন্ধ করেছেন। এই বিষয়টি নিয়েই প্রতারণার শিকার হয়েছেন। আমি যদি রেজানুল হক রাজা আপনার ছোট্ট করে একটি মন্তব্য জানতে চাই এই জায়গায়। এই প্রথম আমি জানি না, শ্যামল দত্ত উনি এডিটর, এটি যে যৌথ অভিযান ছিল এটি প্রথম শুনলাম। আমরা জানতাম যে এটা র্যাবের অভিযান ছিল, যৌথ অভিযান ছিল না। আচ্ছা, এখন তারা দাবি করছে তারা যৌথ অভিযান। এটা কি আকাশ থেকে নাজিল হয়ে গেল হঠাৎ করে? 2 নম্বর হচ্ছে যে শ্যামল দত্ত এর আগে বলেছেন র্যাব সবকিছু ক্লোজ ট্লোজ করে দেওয়ার পরে এখন স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর হাসপাতাল একটা প্রেস রিলিজ করে বললো এটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমি মোস্তাক ভাই, এই যে করাপশন নিয়ে আলোচনা হলো, আপনি যেটা বললেন এই ব্যাখ্যাটা ডিরেক্টর হাসপাতাল আমাকে একটা শোতে আলোচনায় তিনি বলছিলেন। আমার প্রশ্ন, ঠিক আছে, মহৎ উদ্যোগ, রিজেন্ট হাসপাতাল আগায় আসছে, কোভিড ট্রিটমেন্ট দিবে, আপনারা স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স ছাড়া তাদেরকে চুক্তি করছে। বিফোর দ্যাট তার আগের 6 বছর 2014 সাল পর্যন্ত তাদের লাইসেন্স ছিল, তারপর থেকে তারা রিনিউ করে না। এই যে মাঝখানে 6টা বছর গেল তারা যে হাসপাতাল কার্যক্রম চালাইলো ঢাকা শহরে, খোদ ঢাকা শহরে, ঢাকার বাইরে না, স্বাস্থ্য অধিদপ্তর কি ঘুমাচ্ছিল? এই 6টা বছরে তারা কেন দেখলো না যে রিজেন্টের কোনো লাইসেন্স ছাড়াই তারা কাজ করেছে? কেন দেখলো না সেই প্রশ্নটি নিয়ে আমি কেন দেখলো না? কারণ একটাই, আমি ইকরামুল করিম চৌধুরী এমপি ওনার কাছে করে রাখা হয়েছিল। এটা ছাড়া আর কোনো কারণ হতে পারে না আপনি মনে করছেন? ইকরামুল করিম চৌধুরী এমপি, আপনার কাছে এটির একটি ব্যাখ্যা চাই যে স্বাস্থ্য অধিদপ্তর প্রতারিত হলে সাধারণ মানুষ কোথায় যাবেন? স্বাস্থ্য অধিদপ্তর প্রতারিত হলো এটা আপনাকে কে বললো? এটা তো স্বাস্থ্য অধিদপ্তর বলছে। আমি মনে করি যে এটা স্বাস্থ্য অধিদপ্তরের বাঁচার জন্য বিজ্ঞপ্তি, ওনারা নিজেদেরকে জাহিল করার জন্য বিজ্ঞপ্তি। স্বাস্থ্য অধিদপ্তরটা টোটালি একটা জঞ্জাট হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনি ক্যাসিনো সিন্ডিকেটকে যেভাবে ঝাঁকি দিয়ে ভেঙে দিয়েছেন, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে এভাবে একটা ঝাঁকি দিয়ে ভেঙে দেন, অনেক কথা বের হয়ে আসবে। এখানে অনেক প্রতারকের স্থান হলো যে স্বাস্থ্য বিভাগ, সেটা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, অথবা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেসব জিনিসপত্র দেওয়া হয় কিছুই। ইকরামুল করিম চৌধুরী এমপি, আপনার কাছে আবার আসছি, তবে আমরা সম্পর্ক সংযোগটি খুব ভালোভাবে পাচ্ছি না। আমি ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে, আপনিও শুরুতে সেরকমই একটি ব্যাখ্যা দিচ্ছিলেন, কিন্তু সেই ব্যাখ্যার প্রেক্ষিতে যেটি বলা হচ্ছে সেই দায় আদৌ আসলে স্বাস্থ্য অধিদপ্তর এড়াতে পারে কিনা? হ্যাঁ, দায় তো অবশ্যই যারা দায়িত্বে আছে তাদেরকে নিতে হবে, কিন্তু আমি প্রেক্ষাপটটি বলছিলাম সেই সমস্ত জরুরি পরিস্থিতি। এখন তো বোঝা যাচ্ছে সেই জরুরি পরিস্থিতির মধ্যেও একটা অসৎ সুযোগ নিয়েছে সেই রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ, যেটা আমরা ওই সময় চিন্তাও করতে পারিনি, যে মানবতার সেবায় এগিয়ে এসছে যখন করোনা আতঙ্কে গোটা দেশের গোটা বিশ্বের তারা মানবতার সেবায় তো এগিয়ে আসেনি, তারা আসলে ব্যবসা করতে এসেছে, তারা সুযোগ নিয়েছে। এটা খুবই দুঃখজনক এবং এটা লজ্জিত বিব্রত হওয়া ছাড়া কিছু মানে এখন ভাবতে পারছি না। তবে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চয়ই দায় এড়াতে পারবে না, এখনো তাদের সুযোগ আছে। অনুরূপ সমস্ত প্রতিষ্ঠানকে তারা তদন্তের আওতায় আনুক, এবং আমি সরকারকে অনুরোধ করব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও গোয়েন্দা বিভাগের কাছে কিন্তু হালনাগাদ তথ্য আছে। আমি তাদের কর্মতৎপরতা আমি দেখেছি খুব কাছে থেকে, বিশেষ করে এই করোনা পরিস্থিতির পরে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। তারা কোনো রকম প্রভাবান্বিত হবে না, সেটা যদি তারা সেই গ্যারান্টি পায়, আমার মনে হয় যে ভাই বলছিলেন যে ওই যে ক্যাসিনো সিন্ডিকেট রাতারাতি অ্যাকশন হয়ে যাবে।
সেই কাজগুলো করা দরকার, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই বিচারটা খুব দ্রুত হবে। কিন্তু এখন যেভাবে স্বাস্থ্য অধিদপ্তর কথাগুলো বলছে, এখানে কিন্তু আমিও সন্তুষ্ট না, এটা কিন্তু গ্রহণযোগ্য কথা হতে পারে না। তাদের কি করা দরকার, সেই এখনো কিন্তু অনেক কিছু করার আছে। সেটা যদি তারা করেন, যেটা আমি বলেছি যে যাদেরকে টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে বেসরকারি পর্যায়ে, তাদের এক নাই, তাদের যন্ত্রপাতি নেই, তো কেন দেওয়া হলো? এটা থেকে একটা অনিয়ম। এই ধরনের কাজ অনেকগুলো আছে স্বাস্থ্য অধিদপ্তরের এই করিডোরে। এই অনিয়মগুলো কিভাবে এতদিন ধরে চললো, যেটি শ্যামল দত্ত শুরুতেও বলছিলেন যে যেখানে জানুয়ারি থেকেই করোনার প্রস্তুতি নিয়ে কথা বলা হচ্ছিল, সেখানে আসলে এই জায়গাগুলো যারা বেসরকারি হাসপাতালে এগিয়ে আসছিল না, সেই অনিয়মগুলো বা সেই জায়গাগুলোতে কেন আমরা আসলে কাজ করতে পারিনি? না, সেটা প্রথম থেকে হয়তো সবাই সমান গুরুত্ব দিয়ে ভাবেনি। কেউ কেউ ভেবেছে বাংলাদেশে করোনা আসবে না, আসলেও খুব দুর্বল হবে, এবং এখনো এই ধরনের ধারণা আছে বাংলাদেশে করোনা খুব ধীরে ধীরে আগাচ্ছে, এখানে হঠাৎ করে মানে নিউ ইয়র্ক শহরের মতো কোনো রকম বিপর্যয় হবে না। খুবই একটা বিপজ্জনক ধারণা, যে গরুর হাট হচ্ছে সেই কারণে যে আমাদের এখানে যা হবার হয়ে গেছে, এখন মনে হয় পিক পয়েন্ট চলে গেছে। জি, আমি শ্যামল দত্তের কাছে যেতে চাই এই বিষয়টি নিয়েই, যে আপনিও বলছিলেন যে প্রতারণার কথা, কিন্তু প্রতারণার চেয়েও আপনি স্বাস্থ্য অধিদপ্তরের অযোগ্যতার বিষয়টি তুলে ধরেছেন। এই শাহেদের আড়ালে বা রিজেন্ট হাসপাতালের আড়ালে যারা তাদের মদতদাতা, তারা কি আসলে পেছনে পড়ে যাচ্ছেন কিনা, বা তাদের নামগুলো কি আসলে সেভাবে উঠে আসছে যাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই কাজগুলো করে আসছেন দীর্ঘদিন ধরে? দেখেন, একজন সাহেব কিংবা একটা জেকেজি এটাই একমাত্র সমস্যা না। স্বাস্থ্যের সমস্যাটি একটি বিস্তৃত। এখানে নানা সিন্ডিকেট, নানা ধরনের মহল, নানা ধরনের আপনার দুর্নীতিবাজরা এখানে সক্রিয়। আপনি দেখেন, আমি ছোটখাটো কয়েকটা জিনিস বলি। আপনি একটু আগে যখন পড়ছিলেন প্রেস রিলিজটি, তাতে একটা লাইন আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর এই চুক্তি করতে বাধ্য হয়েছে। কে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? তার মানে স্বাস্থ্য দপ্তরের উপরে আরো একটি কর্তৃপক্ষ আছে যারা তাদেরকে বাধ্য করেছে এই চুক্তিটিতে যাওয়ার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কি আমি বলে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আচ্ছা, তার মানে কি? তার মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য দপ্তরের কোনো সমন্বয় নেই, তারা একে অপরের উপর দায় চাপাচ্ছেন। চুক্তি করেছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপস্থিতিতে। আমরা যখন চুক্তির ছবিটি দেখি, সেখানে কিন্তু অনেক লোকজন উপস্থিত ছিলেন। তার মানে এই সকল মহল এই পক্ষের সঙ্গে জড়িত। এটি অত্যন্ত দুঃখজনক। তার মানে কি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রকমের মেকানিজম, কোন রকমের সিস্টেম, কোন রকমের কিছুই কাজ করছে না। দ্বিতীয়ত আসেন জ্যাকেজি নামক একটা সংস্থাকে আপনি পরীক্ষার জন্য, স্যাম্পল নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তারাও তো একই কাজ করছে, কম্পিউটারের মধ্যে বসে বসে, ল্যাপটপে বসে বসে রিপোর্ট তৈরি করছে। আচ্ছা, আসেন এবার প্রাইভেট হসপিটাল গুলো যখন 15 দিনের মাথায় ইউনিল্যাটারালি আনোয়ার খানের মতো একটি হসপিটাল একতরফা চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার থাকে না, এটি কি হতে পারে? এবং বর্তমানে এখনো যে সমস্ত জায়গায় পরীক্ষা হচ্ছে, সেখানে যে আসল পরীক্ষা হচ্ছে বা আসল রিপোর্ট দিচ্ছে, তার নিশ্চয়তা কোথায়? এই মুহূর্তে যে সমস্ত প্রাইভেট হসপিটালকে অনুমতি দেওয়া হয়েছে, সে সমস্ত প্রাইভেট হসপিটাল যে আপনার পরীক্ষা করেই পজিটিভকে পজিটিভ বলছে, নেগেটিভকে নেগেটিভ বলছে। আরেকটি বিষয় আছে যে এই যে বিল নিয়ে এক ধরনের অভিযোগ আছে বেসরকারি হাসপাতাল নিয়ে, তো বেসরকারি হাসপাতালগুলো নিজের মতো করে বিল করছে। শুধু আনোয়ার খান কেন, বাংলাদেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল আপনার ভুয়া বিল করছে, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অতিরিক্ত বিল করছে, কিন্তু কার্যত তো কোনো কিছুই করছে না। বরং গণমাধ্যম কিছু হইচই করার পরে তারা কিছুটা বিল টিল কমায় ইত্যাদি করে। এরকম ঘটনা চট্টগ্রামে ঘটেছে, এরকম ঘটনা আরো অন্যান্য জায়গায় ঘটেছে, এরকম ঘটনা ঢাকায় ঘটেছে। কিন্তু এখন তো যখন আপনি উন্মুক্ত করে দিয়েছেন, কে যে কার থেকে কত টাকা নিচ্ছে কোনো কিছু তো নির্ধারিত না। যখন নির্ধারিত না, তখন আসলে সেই জায়গায় আসলে সুযোগটা তখন বেড়ে যায়। আমি এই বিষয়ে একরামুল করিম চৌধুরী আপনার শেষ মন্তব্যটি নিব। এই যে এই জায়গাটিতে আসলে সাধারণ মানুষ অসহায়, তারাই প্রতারিত হচ্ছেন, তারাই প্রতারণার শিকার হচ্ছেন। এই জায়গাটিতে সরকার প্রধানের সদিচ্ছা থাকা সত্ত্বেও সবসময় আমরা দেখছি যে সবগুলো কাজ আসলে ঠিক মতো হচ্ছে না। আপনি তো কমিটিতে আছেন, এই জায়গায় আসলে সুস্পষ্ট আপনার মন্তব্য কি হতে পারে? আপনাদের মধ্যে এই নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা? গত 3 থেকে 4 মাসে স্ট্যান্ডিং কমিটির কোনো মিটিং হয়নি 6 মাসে, কারণ করোনা দেখিয়ে এটা হচ্ছে। আমি আপনাকে বলি, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সেটা বড় কথা না, সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে বিদেশে যাওয়া মানুষগুলো। এই মানুষগুলো বাংলাদেশকে একটা ড্রিম দেখাবার জন্য, বাংলাদেশকে সম্মান উঠানোর জন্য যারা আজকে বিদেশে যাচ্ছে, তারা লজ্জায় রাস্তাঘাটে হাঁটতে পারছে না। তাদেরকে আড়া চোখে দেখে, তাদেরকে বোঝানো হয় তোমরা বর্বর জাতি, তোমাদের দেশের মানুষ বর্বর। যারা করোনা পজিটিভ থাকার পর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যায়,
ওইসব লোকগুলোর কথা আপনারা একটু চিন্তা করেন। আজকে যারা এখানে আসছেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আমরা সবাই মিলে সোচ্চার হলে এই ক্যাসিনো যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী এটা হস্তক্ষেপ করবেনই, কারণ ওনার উপর আমাদের আস্থা আছে। ওনার কারণে, ওনার বাবার কারণে দেশ স্বাধীন হয়েছে, ওনার কারণে বাংলাদেশ একটা পর্যায়ে গেল। সেখান থেকে হয়তো কিছুটা আমরা হয়তো দুর্বল হয়ে গেলাম, তবে আবার নতুন করে আমরা সবাই মিলে স্বাধীনতার চেতনা নিয়ে আসুন, আমরা কাজ করি। এই দুষ্ট লোকগুলোর যেন আর নাম না শুনি, এই প্রতারকদের আর যেন নাম না শুনি, এই প্রতারক যেন আর জাগ্রত হতে না পারে। বাংলাদেশের সকল মানুষকে আমরা আমি কিভাবে অনুরোধ ভেঙে দিব, করব, কোন জায়গায় আসলে কাজ শুরু করা দরকার? আমি সকল মানুষকে বলবো যে এই প্রতারক যারা যারা প্রতারণা করছে, আপনারা সরাসরি আইন শৃঙ্খলা বা র্যাবকে জানান। আমি জানি এই র্যাব তারা তো এই সাধারণ ধরনের মানুষের তুলে ক্ষমতার ধরবে। ঊর্ধ্বে, তারা তো একটি রাজনৈতিক ছায়ায় অনেক সময় বিভিন্ন আসলে সংশ্লিষ্ট যারা আছেন, যারা ক্ষমতার অনেক সময় শীর্ষস্থানেও আছেন, তাদের মদত নিয়ে কাজগুলো করছেন। সেই জায়গায় আসলে নিশ্চয়ই আপনার পরামর্শ থাকবে সেই জায়গায় কাজ করার। আমাদের চারজন অতিথি, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আজকে আমাদের সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। সাথে থাকবেন নিউজ 24-এর।